তা তুমি কাজ করতে পারবে তো? কি বলবো ভেবে পাচ্ছিলাম না, শুধু মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। তারপর লোকটি আমাকে বাইরে চলে যেতে বলে আমার বাবার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলল। প্রায় 15 মিনিট পর বাবা বাইরে এসে কাঁধে হাত রেখে জানালেন, শোন, অনেক রিকোয়েস্ট করে তোর জন্য সরকারি কাজটা জোগাড় করেছি। নেহাতি ওপর মহলে হাত রয়েছে, যার কারণে তোর জন্য এই ভালো কাজের ব্যবস্থাটা করতে পারলাম। মন দিয়ে কাজ করবি, আর এই অফিসের পাশেই তোর একটা থাকার বন্দোবস্ত করে দিয়ে যাচ্ছি। আমি অবাক হয়ে বললাম, বন্দোবস্ত করে দিয়ে যাচ্ছ মানে? তো তুমি কি চলে যাবে, আমার সঙ্গে থাকবে না? না, এখানে তুই একলা থাকবি, একলা কাজ করবি, নিজের পয়সা নিজে গোছাবি। এবার তোর ভবিষ্যৎ তোর নিজের হাতে। এতদিন খুব জ্বালিয়েছিস আমাকে। নিজে রান্না করবি, নিজের ঘর নিজে পরিষ্কার করবি, আর যাবতীয় যা সমস্ত কাজ রয়েছে এ সব কিছু নিজে নিজে করবি। কিন্তু আমি একলা এখানে থাকবো কি করে? তোমাকে ছেড়ে তো আমি কোনোদিনও কোথাও থাকিনি। এই বলে বাবা আমার হাতে নতুন ঘরের চাবি দিয়ে সেখান থেকে চলে যায়। আমি ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলাম ফেলে আসা সেই পথের দিকে। আমি একলা থাকব, এই কথাটা অনুভব করতে বুকের ভেতরটা খাঁ খাঁ করে উঠল। ধীরে ধীরে পরবর্তীকালে সেই জায়গায় নিজেকে কোনো রকমে মানিয়ে নিতে শুরু করলাম। কি ব্যাপার রনক, আজ এত চুপচাপ কেন? যে অফিসারের সঙ্গে কাজ করি সেই অফিসারই আমাকে প্রশ্নটা করল। আমি উদাস চিত্তে তার প্রশ্নের জবাব দিলাম, দেখতে দেখতে 4 বছর কেটে গেল। গ্রামের কথা খুব মনে পড়ছে। আচ্ছা পালবাবু, এরকম কি হয় না যে আমি বর্ধমানে কোনো কাছে পিঠে থেকে এই কাজটা করতে পারি? হ্যাঁ, কেন করা যাবে না? অবশ্যই যাবে। তুমি যে সময় কাজে লেগেছিলে তখন এই অফিসের কোনো ছোট ব্রাঞ্চ ছিল না, এখন তো অনেকগুলো ব্রাঞ্চ হতে হয়ে গেছে। শুনেছি তো কাটোয়ার দিকে একটা ব্রাঞ্চ হয়েছে, তুমি পারলে সেখানে চলে যেতে পারো। সত্যি বলছেন? তবে কি আমি তোমার সঙ্গে রসিকতা করছি? পারলে তুমি আজকে একটা দরখাস্ত করে দাও, হয়তো দেখো 2-3 সপ্তাহ পর বা 1 মাস পর তোমার ওখানকার ট্রান্সফার লেটার চলে আসবে। তা তুমি ওখানে চলে গেলে আমার কথা ভুলে যাবে না তো? হে মা, জি, কি যে বলেন না আপনি। এরকম করে প্রায় অনেকক্ষণ পালবাবুর সঙ্গে গল্প চলতে থাকলো। অফিস থেকে বাড়ি ফেরার পথে একটা দরখাস্ত করে দিয়ে এলাম। তারপর 3 সপ্তাহ পর জানা গেল আমার সেই লেটারটি মঞ্জুর করেছে। আমার সেই আনন্দ আর দেখে এক প্রকার হম্বিতম্বি করে আমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে রওনা দিলাম কাটোয়ার উদ্দেশ্যে। হাওড়া থেকে কাটোয়া ট্রেন ধরে পৌঁছে গেলাম কাটোয়া স্টেশনে। ঘড়িতে তখন বাজে বিকেল 5টা। আপনি কি ডাক বাংলোতে থাকবে বলে এসেছেন? শীতকালের বিকেল, সুতরাং এই দিকের মহলে শীত তো দারুণ থাকবেই। তাই জন্য এই আগন্তুকের সারা শরীরে চাদর মুড়ি দেওয়া, যার কারণে মুখটা ঠিকভাবে বুঝতেও পারলাম না। আগে হ্যাঁ, আমি থাকব। কথাটা বলার পর সেই আগন্তুক এক ঝলক আমার মুখের দিকে চেয়ে নিয়ে আমার জিনিসপত্রগুলো কাঁধে তুলে নিল। আমিও তার পিছু পিছু গিয়ে স্টেশনের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকা একটি গরুর গাড়ির উপরে উঠে বসলাম। আশেপাশে কোনো জনমানব নেই। গরুর গাড়ি গড়াতে শুরু করেছে। বেশ কিছুক্ষণ চুপচাপ এগিয়ে চলল গরুর গাড়ি। কারোর মুখে কোনো কথা নেই। বেশিক্ষণ চুপ থাকতে না পেরে আমি নিজেই সে লোকটির সঙ্গে আলাপ জমাতে উদ্যত হলাম। সরি, আপনার নামটা জানা হলো না। কি হবে আমার কথা জেনে? লোকটির কাছ থেকে এরকম উত্তর পাবো তা কল্পনাতেও আশা করিনি। আমি নিজে গ্রামে মানুষ হয়েছি, তাই এটা আমি ভালোভাবেই জানি গ্রামের মানুষেরা প্রত্যেকের সঙ্গে আলাপ জমাতে খুব ভালোবাসে। কিন্তু এই লোকটি সকলের থেকে একদম আলাদা। এরকম জবাব পেয়ে আর কোনো কথা বাড়ালাম না। সন্ধে হয়ে গিয়েছিল, চারিদিকে ঝিঝির ডাক জানান দিচ্ছিল রাত হতে আর বেশি বাকি নেই। কিছুক্ষণ পর সেই লোকটি নিজে থেকেই বলল, আপনি যে ডাক বাংলোতে থাকতে যাচ্ছেন সেখানকার ব্যাপার সম্বন্ধে কিছু জানেন? এতে আবার জানার কি আছে, কাজ করব, থাকবো, 10 মিনিটে গেল। লোকটির কথা শুনে বেশ অবাক হলেও সরল বাক্যে তার প্রশ্নের উত্তর দিয়ে দিই।
আমার কথা শুনে লোকটি হালকা করে হেসে আবার চুপ করে গেল। সেই হাসির মধ্যে ছিল অনেক অজানা কথা, যা আমার জানা নেই। আকাশের বুক থেকে নেমে এসেছে হালকা চাঁদের ফিকে আলো। সেই আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে সামনের পথ। হঠাৎ গরুর গাড়িটা দাঁড়িয়ে পড়ল। গাড়ি চালক বলে উঠল, বাবু, এর বেশি আমি যেতে পারবো না। আপনি এখান থেকে নেমে হেঁটে চলে যান। এখান থেকে হেঁটে চলে যাব মানে? আরে আমি এখানকার তো কোনো কিছুই জানি না। এবার আমি এক লাগলে এতগুলো জিনিসপত্র কি করে নিয়ে যাব? বেশ বিরক্ত হয়ে কথাগুলো বললাম, কিন্তু গাড়ি চালক একেবারে নাছোড়বান্দা। ও আমি জানি না বাবু, আপনি এখানে নেমে যান। আচ্ছা, মুশকিল হলো তো। এরকম ভাবে মাঝপথে নামিয়ে দিলে আমি কিন্তু একটা টাকাও দেবো না, এই বলে দিলাম। এতক্ষণ আমার সঙ্গে থাকা সেই লোকটি চুপচাপ ছিল। আমাদের বাকযুদ্ধ বেড়ে যেতে দেখে বলে উঠল, আরে ওর কোনো দোষ নেই। তাছাড়া আপনি চিন্তা করছেন কেন? আপনার এই সমস্ত জিনিসপত্র আমি বয়ে নিয়ে যাচ্ছি। এই বলে লোকটি আমার সমস্ত জিনিসপত্র গাড়ি থেকে নামিয়ে নেয়। বিরক্ত হয়ে চালকের ভাড়া মেটাতে গিয়ে আটকে উঠলাম। টাকাটা যখন গাড়ি চালকের হাতে দিতে গেলাম, তার হাত যেন বরফের থেকেও ঠান্ডা। শীতকাল হলেও এই ঠান্ডা হাত একমাত্র মৃত মানুষের ছাড়া আর অন্য কারো হতেই পারে না। কি হলো? এইভাবে এখানে দাঁড়িয়ে থাকবেন নাকি বাংলায় ফিরবেন? এই বলে লোকটি এগোতে থাকে। আমিও নিজের কৌতূহল দমন করে লোকটির পিছু পিছু এগিয়ে গেলাম। অন্যদিকে গরুর গাড়িটার নিস্তব্ধতা ভেদ করে দারুণ শব্দ তুলে তার গন্তব্যের দিকে রওনা দেয়। বাংলোর সামনে আসতেই দেখলাম আশেপাশে বেশ কিছু আগাছা বাংলোর দেয়াল বেয়ে উঠেছে। এর থেকে বোঝা যায় এই বাংলো অনেক পুরনো আমলের। ভিতরে ঢুকে বেশ অবাক হলাম। বাইরেটা যতটা নোংরা দেখাচ্ছিল, ভেতরটা তার বিপরীত। একদম ঝাঁ চকচকে মেঝে, দেওয়াল, এমনকি তার অন্তরের সমস্ত আসবাবপত্র এতটাই পরিষ্কার যেন সেই জিনিসপত্রগুলো এই সবেমাত্র কিনে নিয়ে এসে সাজানো হয়েছে। লোকটি আমার কামরা দেখে চলে যাচ্ছিল। আমি তার পথ আটকে জিজ্ঞাসা করলাম, বলছিলাম কি, এখান থেকে অফিসটা কতটা দূর? আপনি এখানকার রাস্তা চিনবেন না। কাল সকাল হলে আমি আবার আসব আর আপনাকে আপনার কাজের জায়গা দেখিয়ে দেব। এই বলে লোকটি হনন করে বেরিয়ে গেল। এতটা রাস্তা জার্নি করার পর আর কিছু করতেই ভালো লাগছিল না, তাই মুখ হাত পা ধুয়ে এসে সঙ্গে করে যা খাবার নিয়ে এসেছিলাম সেটাই খেতে বসে গেলাম। বাংলোয় ঢোকার আগে বেশ কয়েকটা দোকান চোখে পড়েছিল, সুতরাং খাবার কম পড়লে সেই দোকান থেকে কিনে নিয়ে আসা যাবে। কিন্তু এই বাংলোর আশেপাশে একটাও ঘরবাড়ি নেই। চারিদিকে বড় বড় গাছপালা আর আগাছায় ভর্তি। তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বিছানায় গা দিয়ে দিলাম। কতক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম কে জানে। হঠাৎ করে একটি ক্যাঁচক্যাঁচ শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। এত রাত্রে এটা কিসের শব্দ? বাংলায় আবার চোর আসে নাকি? বিছানা থেকে নামতে আর সাহস হলো না। নতুন জায়গা, না জানি কোথায় কি আছে, সেই জন্য বেশ কিছুক্ষণ বিছানাতেই বসে রইলাম। শব্দটা দীর্ঘক্ষণ হয়েই চলল। তারপর হঠাৎই শব্দটা থেমে গেল। তারপর যে শব্দটা কানে এলো সেটা শোনা মাত্রই আমার ইন্দ্রিয়গুলো এক ঝটকায় সজাগ হয়ে গেল। পায়ের শব্দ বলে মনে হচ্ছে না? হ্যাঁ, কোনো ভুল নেই, মানুষের পায়ের চলার শব্দ। নির্গার ঘরে চোর ঢুকেছে। ধীরে ধীরে মনে সাহস নিয়ে এসে বিছানা থেকে নামলাম। দরজার আড়ালে রাখা একটি কাঠের বাটাম হাতে তুলে নিলাম। এই বাটামটি সম্ভবত দরজাকে ঠেকনা দেওয়ার জন্য রাখা ছিল। সেই যাই হোক, উপযুক্ত সময় কাজে লাগছে এটাই অনেক। ধীরে ধীরে নিচে নেমে গেলাম। কিন্তু কোথাও কাউকে দেখতে পেলাম না। আমার বেডরুমটা বাদে বাংলোর সমস্ত জায়গায় আলো জ্বালানো ছিল, যার ফলে সমস্ত কিছুই একদম পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। চুপি চুপি নামতে নামতেও ভয় পাচ্ছিলাম, যার কারণে গুরুগম্ভীর গলায় সেই শূন্যতার মধ্যে প্রশ্ন ছুড়ে দিলাম, কে? তার প্রত্যুত্তরে কোনো জবাব এলো না। দীর্ঘক্ষণ ড্রয়িং রুমে দাঁড়িয়ে রইলাম, কিন্তু কই, কেউ তো নেই। কারো আসা তো দূরের কথা, পায়ের চলার শব্দও কানে এলো না। শুধু চারিদিকের নিস্তব্ধতাকে ঝাঁপে ঝিঝি পোকার ডাক কানে আসছিল।
কোনো রকমের প্রতিক্রিয়া না পেয়ে এক প্রকার বিরক্ত হয়ে ফিরে গেলাম নিজের কামরায়। একটা বিড়ি ধরিয়ে বিছানার উপরে বসে বেশ আয়েস করে টানতে লাগলাম। ঠিক তখনই আবার সেই একই শব্দ কানে এলো। কোন কি আওয়াজ করছে সেই থেকে একবার যদি হাতের নাগালে পায় না, এই বাটাম দিয়ে মেরে পুরো বিষ ঝেড়ে দেবো। বেশ বিরক্ত হয়ে কথাগুলো বললাম। তারপর তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে সঙ্গে সঙ্গে বেরিয়ে এলাম বারান্দায়। সেই দোতলার বারান্দা থেকে নিচের ড্রয়িং রুমে যে দৃশ্য আমার চোখে পড়ল, সেই দৃশ্য জীবনে আমি প্রথমবার দেখছি। কোথাও কোনো ঝড় নেই, বাতাস নেই, এমনকি একটুকু হাওয়াও নেই। তার সত্ত্বেও ড্রয়িং রুমের এক কোণে রাখা পুরোনো আমলের আরাম খেদারাটা একভাবে দুলছে। তার থেকে এই ক্যাঁচ ক্যাঁচ শব্দ। নিচে নেমে ব্যাপারটা খতিয়ে দেখতে আর সাহস পেলাম না। সঙ্গে সঙ্গে নিজের রুমে চলে গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। বাবু, বাবু, বাবু। এক অচেনা ব্যক্তি ডাকে ঘুম ভাঙল। অচেনা মুখ দেখে প্রথমটা একটু ভরকে গিয়েছিলাম। তারপর নিজেকে সামলে নিয়ে জিজ্ঞাসা করলাম, এ কি? তুমি কে? কালকে রাতের লোকটা কোথায় গেল? অচেনা ব্যক্তিটি আমার কথা শুনে বেশ অবাকই হলো। তারপর নিজের মাথা কচলে হাসি মুখে বলল, আগে বাবু, আমার নাম দিনু। কিন্তু আপনি কার কথা বলছেন? কালকে লোক? হ্যাঁ, কালকে যে লোকটা আমাকে নিয়ে এলো তারই কথা বলছি। কালকে আপনাকে নিয়ে আসার কথা ছিল তো আমার, অন্য কারো তো নয়। আর তাছাড়া আমি ছাড়া তো এই কাজ অন্য কেউ করে না। কথাটা শোনা মাত্রই মাথা ভীষণ গরম হয়ে উঠল। বলি, সকাল সকাল আমার সঙ্গে রসিকতা হচ্ছে? আপনি বাবু মানুষ, আমি একটা সামান্য চাকর এখানকার। আপনার সঙ্গে রসিকতা করার মতো সাধ্য আমার নেই। দীর্ঘ 15 বছর ধরে আমি এই ডাকবাংলো দেখাশোনা করছি। যারা আপনার মতো আসা যাওয়া করে তাদের নিয়ে আসা, খাওয়া দাওয়া, আরও যে সমস্ত জিনিস লাগে সেই সমস্ত কিছু খেয়াল রাখি আমি নিজে দাঁড়িয়ে থেকে। যদি না বিশ্বাস হয় আশেপাশের মানুষকে জিজ্ঞাসা করে দেখবেন। দিনু কথাগুলো এতটাই আত্মবিশ্বাসের সঙ্গে বলল যে আমার নিজেকেই মিথ্যে বলে মনে হতে লাগলো। তাহলে আমাকে কাল রাত্রে এখানে কে নিয়ে এলো? মনের মধ্যে এক অজানা কৌতূহল মাখানো ভয় রয়ে গেল। কাল রাতের লোকটি কে, কি তার অভিসন্ধি? আমাকে তা জানতেই হবে। তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে দিনুর হাতে তৈরি ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়লাম আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখার জন্য। কাল রাতে যখন আসছিলাম তখন দোকানের ঝাঁপগুলো বন্ধ ছিল। সেই জন্য আরও মুশকিল হয়ে পড়ল সেই লোকটাকে খুঁজে পাওয়া। কাউকে বোঝাতেও পারলাম না, এমনকি নিজেও ঘুরে ঘুরে সেই লোকটাকে কোথাও দেখতে পেলাম না। দুপুরবেলায় ফিরে স্নান খাওয়া দাওয়া করে দিনুর সঙ্গে বেরিয়ে পড়লাম অফিসটা দেখতে। অফিসে নিজের কাজ বুঝে নিয়ে বাংলোয় ফিরে পরিকল্পনা করতে লাগলাম কবে যাওয়া যায় গ্রামে। এমন সময় দিনু এসে বলল, বাবু, আপনার জন্য রাতে কি রান্না করব? যা ইচ্ছে তাই করো, আমার তেমন কোনো খাওয়া দাওয়ার বাদ বিচার নেই। দিনু মাথা নেড়ে চলে গেল। রাতের খাওয়া দাওয়া শেষ করে বিছানায় গা দিয়ে একটি গল্পের বই নিয়ে পড়ছিলাম। এমন সময় দিনু এসে বলল, বাবু, আমি আসছি, আবার কাল সকালে আসবো। হ্যাঁ, যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবেন। এই বলে দিনু চলে যাচ্ছিল, কিন্তু আমি আর না বলে থাকতে পারলাম না। আচ্ছা দিনু, তোমাদের এখানে কি কোনো চোরের উৎপাত আছে? আগে না বাবু, তবে মাঝে সাঝে কারোর অভাব হলে এই গ্রামেরই 2-3 জন গরিব মানুষ আছে যারা চুরি করতে গিয়ে ধরা পড়ে পাবলিকের হাতে বেদরক মার খায়। সেরকম সিদ্ধাস্ত কোনো চোর এখানে নেই বাবু। কেন, কোনো কিছু সমস্যা হচ্ছে নাকি? না না, তেমন কিছু হয়নি। আসলে আগে আমি যেখানে থাকতাম সেখানে চোরের উৎপাত খুব ছিল, তাই জিজ্ঞাসা করলাম। আচ্ছা ঠিক আছে, তুমি দেখে শুনে ঘরে যাও, ঠিক আছে? কাল সকালে ঠিক সময় চলে এসো। আচ্ছা ঠিক আছে বাবু। এই বলে দিনু বিদায় নিয়ে চলে গেল। আমি একলা পড়ে রইলাম সেই বিরাট ডাক বাংলোতেই। গল্পের বই পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছিলাম কে জানে। একটা খুটখুট শব্দে
আমার ঘুমটা ভেঙে গেল। দিনু খাটের পাশে রাখা টেবিলে আমার জন্য এক্সট্রা খাবার সাজিয়ে ঢাকা দিয়ে রেখে গিয়েছিল। ঘড়িতে কটা বাজে লক্ষ্য করিনি। এমন সময় সেই একই শব্দ কানে এলো। হ্যাঁ, সেই একই শব্দটা কানে আসা মাত্রই এক নিদারুণ ভয়ে বিছানায় বসে বসে দরদর করে ঘামতে লাগলাম। দরজার ওপারে ড্রয়িং রুমের ওই পুরনো আমলের আরাম কেদারায় কে বসে বসে আরাম করছে। যাবো একবার, কি দেখবো, কিন্তু কি হতে পারে? মনের মধ্যে এরকম প্রশ্ন চলতেই লাগলো। কিছু মুহূর্ত পর মনের মধ্যে এই বিশ্বাসটা নিয়ে এলাম যে মানুষকে একটা সময় তো মরতে হবেই, সেটা আজকে হোক বা পরে। তাহলে এত ভয় কিসের? না, আজকে আমাকে জানতেই হবে ওটা কি। যদি কোনো মানুষ ভয় দেখাবার চেষ্টা করে থাকে, তাহলে তার কপালে যে দুঃখটা লেখা আছে সেটা জীবনও কল্পনা করেনি। আর যদি কোনো অশরীরই হয় তাহলে নিজের মনকে নিজেই সান্ত্বনা দিয়ে কোনো রকমের সাহস জুগিয়ে নিচে নেমে এলাম। দেখলাম তখনও সেই পুরনো আমলের আরাম কেদারাটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ তুলে দুলেই চলেছে। ভালো করে লক্ষ্য করলাম সেই আরাম কেদারার উপরে কেউ বসে নেই, অথচ সেটা দুলছে। কাঁপা কাঁপা কণ্ঠে সেই শূন্যতার দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, কে? প্রথমে কোনো উত্তর এলো না। কোনো ক্ষতি করছে না দেখে মনে একটু সাহস পেলাম। কে আপনি? আমি কে চিনতে পারছো বাবু? কণ্ঠটা শুনে আঁতকে উঠলাম। এই স্বর আমার খুব চেনা। কোনোভাবে আমার মনের কথাটা বুঝে নিয়েই সেই অশরীরী জবাব দিল, খুব চেনা চেনা লাগছে আমার কণ্ঠস্বর। হ্যাঁ, লাগবেই তো, কারণ আমি যে তোমাকে এই ডাক বাংলোতে সেই দিন রাত্রে নিয়ে এসেছি। এরকম ধরনের কোনো উত্তর পাবো সেটা কখনো আশা করিনি। আমার গোটা সর্বাঙ্গ অসাড় হয়ে যেতে লাগলো। ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। এই কথাটা শোনার পর শরীরে একটু বল পেলাম। তারপর অনেক চেষ্টা করে আমার মনের মধ্যে ঘুরতে থাকা প্রশ্নটা করলাম, কে আপনি? কোথায় থাকেন আপনি? আর আপনার এরকম অবস্থা হলো কি করে? একসঙ্গে এতগুলো প্রশ্ন শুনে সেই অশরীরী প্রথমে বিকট অট্ট হাসিতে হেসে উঠল। তারপর শুরু করলো তার জীবনের এই করুণ পরিণতির কাহিনী বলতে। আমি এই ডাক বাংলোতেই কাজ করতাম। সেই দিন তুমি গাড়ি চালক হিসেবে যাকে দেখলে, সে আমার খুব কাছের বন্ধু হয়ে উঠেছিল। যখনই কোনো বাবু আসা যাওয়া করতো, কোনো অনুষ্ঠানে থাকলে লোকজনের খাওয়া দাওয়া আনা সমস্ত কিছু বন্দোবস্তের কাজে হাত লাগাতো আমার ওই হতভাগ্য বন্ধুটা। কিন্তু একদিন সেই বন্ধুটা জানতে পারে এই গ্রামের একটি মেয়ের উপর এই ডাকবাংলায় কর্মরত একটি বাবুর নজর পড়েছে। সেই বাবু নাকি সেই অসহায় মেয়েটিকে ভোগ করার জন্য উঠে পড়ে লেগেছে। শুধু সে অপেক্ষা করছিল কবে সেই সুযোগটা আসবে। ঘটনাটি আমাকে জানানো মাত্রই আমার সেই বন্ধু আর আমি দুজনে মিলে সেই বাবুকে আটকানোর চেষ্টা করেছি। কিন্তু সে মানুষরূপী পিশাচ এতটাই কামনায় বাসনায় উদ্ধত ছিল যে আমাদের হাজার বোঝানোর পরেও সে বুঝল না। অবশেষে আমরা তাকে হুমকি দিলাম, যদি এরকম কোনো কাজ সে করে তাহলে আমরা পুলিশে জানাতে বাধ্য হব। এই কথা শোনার পর সেই বাবু সঙ্গে সঙ্গে করে আমার বন্ধুকে গুলি করে মারল। তারপর আমরা মরে গেলেও আমাদের প্রবল ইচ্ছে ছিল সেই মেয়েটিকে বাঁচানো। তাই জন্য আমরা সেই বাবুকে গলা টিপে মেরে সেই গ্রামের জমিতে ফেলে দিয়ে এসেছিলাম। সেই দুরাত্মার অভিসন্ধি আমরা সফল হতে দিইনি। এই বলে সেই অশরীরী খুবই তৃপ্তির সঙ্গে আবার সেই অট্টহাসিতে মেতে উঠল। তারপর বেশ কিছুক্ষণ পর এক প্রকার বেশ অনুনয়ের সঙ্গে আমাকে বলল, বিশ্বাস করো বাবু, ওই বাবুকে ছাড়া আমরা কাউকে ভয় দেখানো তো দূরের কথা, কাউকে মারারও প্রচেষ্টা করিনি। আমাদের মুক্তি না হওয়ার কারণে আমাদের এই আত্মা এই বাংলোর মধ্যেই রয়ে গিয়েছে। যদি কোনো নতুন বাবু এখানে আসেন
তখন আমার সেই বন্ধু তার গরুর গাড়ি নিয়ে বের হয় সেই নতুন বাবুকে আনার জন্য। আমরা শুধু মুক্তির অপেক্ষায় রয়েছি। মুক্তি চাই, মুক্তি, মুক্তি চাই, মুক্তি। শেষের কথাগুলো এক প্রকার চেঁচিয়ে চেঁচিয়ে বলে উঠল। সেই কণ্ঠের মধ্যে ছিল অনেক ব্যথা, অনেক বেদনা। তারপর সেই অশরীরীর থেকেই জানলাম তার মুক্তির উপায়। সেই অশরীরই তার বাড়ির ঠিকানা বলে দিয়েছিল। তারপর একদিন কাজ ছুটি করে তার বাড়িতে গিয়ে তার ছেলে স্ত্রীকে সমস্ত ঘটনা জানায়। এই কথা শোনার পর তারা কান্নায় ভেঙে পড়েছিল। তাদের কান্না দেখে এটা মনে হলো তারা হয়তো মনে মনে এটুকু আশা রেখেছিল যে তাদের গৃহকর্তা একদিন না একদিন ঠিক আসবে তাদের সঙ্গে দেখা করতে। কিন্তু আমার মুখে এরকম সংবাদ পেয়ে তাদের সেই আশা নিরাশায় থেকে গেল। এরপর আমি আমার বাংলোয় ফিরে আসি। তারপর দীর্ঘ কয়েক বছর সে বাংলোতে থেকে নিত্যদিন সেখান থেকে অফিসে গিয়ে কাজ করেছি, কিন্তু সেই অশরীরীর আর কোনো আভাস পাইনি।